আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো, আর সেটি হচ্ছে ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি তোমার একটা ভালো ধারণা না থাকে, তাহলে ইংরেজি গ্রামার তোমার জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াবে। তাহলে কথা না বাড়িয়ে আজকে শুরু করে দিই পার্টস অফ স্পিচের বিষয়টা আলোচনা। তাহলে পার্টস অফ স্পিচ জিনিসটা আসলে কি, পার্টস অফ স্পিচ কেন এবং আমাদের কি প্রয়োজন। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে পার্টস অর্থ টুকরা, পার্টস অর্থ অংশ, স্পিচ অর্থ টুকরা। তাহলে পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা কি? সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটা অর্থপূর্ণ ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে এই পার্টস অফ স্পিচ কটা? মোট পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের 8টি। এটা অবশ্যই তোমরা জানো। নাউন, তারপরে দেখো প্রোনাউন, তারপরে আছে আমাদের অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, নাম্বার 7 কনজাংশন, নাম্বার 8 ইন্টারজেকশন। এখন এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই পার্টস অফ স্পিচগুলা আমাদের জানা থাকতে হবে। যেহেতু আমাদের কারিকুলাম আবারও পরিবর্তন হয়ে গেছে, কাজেই ক্লাস 5 থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই বিষয়টা তোমার অবশ্যই খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। তাহলে নাউনের যে সংজ্ঞাটা আমরা জানি, সহজভাবে যদি আমরা বলি, নাউন হচ্ছে কোনো কিছুর নাম। যেমন আমরা যদি বলি কামাল, পেন, বুক, ডোর ইত্যাদি, এই সবগুলো হচ্ছে নাউন। অর্থাৎ যে শব্দটা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর নাম ইত্যাদি বোঝায়, তখনই সেটা তুমি ধরে নেবে এটা হচ্ছে নাউন। আর নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহৃত হয়, এটাকে আমরা বলি প্রনাউন, যার বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। এই সর্বনাম শব্দটাকে যদি তুমি ব্যবহার করো, তাহলে সর্ব অর্থ সব আর নাম অর্থ নাম। সকল নামের বিপরীতে, সকল নামের স্থানে যে শব্দটা বসে, সেটা হচ্ছে প্রনাউন। তাহলে মনে করো আমরা যদি এরকম একটা বাক্য লিখি, কামাল ইজ এ গুড প্লেয়ার। কামাল ইজ এ গুড প্লেয়ার, এই শব্দটা হচ্ছে আমাদের নাউন। এখন এই কামালকে যদি আমরা আবার অন্য একটু ভাবে লিখি, হি ইজ এ গুড স্টুডেন্ট টু, অথবা তুমি লিখতে পারো অলসো এ গুড স্টুডেন্ট। তো এই ক্ষেত্রে দেখো, এই যে কামাল, যে ছেলেটা ভালো খেলোয়াড়, সেই ছেলেটাই কিন্তু একজন ভালো ছাত্র। এই কামালের পরিবর্তে যেহেতু হি শব্দটা ব্যবহৃত হয়েছে, সুতরাং এই হি শব্দটাই হচ্ছে আমাদের প্রনাউন। এরপরে তুমি যদি আসো অ্যাডজেক্টিভের কাজ কি? সে সকল কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবে। অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউন অথবা প্রনাউনের দোষ গুণ আলোচনা করা। যেমন এখানে আমরা লিখেছি কামাল ইজ এ গুড প্লেয়ার, তাহলে এই গুড শব্দটা ভালো। কে ভালো? কামাল। তাহলে কামাল যদি ভালো হয়, তাহলে কামালের দোষ অথবা গুণ বর্ণনা করেছে গুড শব্দ দ্বারা, সুতরাং এই গুড শব্দটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে লিখতে পারি গুড। পরে তুমি লিখতে পারো ইল, অসুস্থ। এই যে শব্দগুলা, তার শারীরিক, মানসিক অথবা কোনো স্থানের অবস্থা সম্পর্কে সে যে বর্ণনাটা করে, সে বর্ণনাটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ ইত্যাদি যে শব্দ দ্বারা বোঝায়, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্ব শব্দটার অর্থ হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে হচ্ছে কাজ।
প্রত্যেকটা সেন্টেন্সে তুমি যখন করবে তখন দেখবে প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে আমাদের ভার্ব থাকে। আর ভার্ব সম্পর্কে তোমার একটা বিস্তারিত ভালো একটা জ্ঞান থাকতে হবে, না এটা তুমি বুঝতে পারবে না। সেন্টেন্স পরিবর্তনের সময় কাজ করতে পারবে না এবং ট্রান্সফরমেশনে কাজ করতে পারবে না, ভয়েস পরিবর্তনেও কাজ করতে পারবে না। তাহলে ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া, অর্থাৎ সাবজেক্ট, ব্যক্তি বা কর্তা যা কিছু করে তার সবটাই হচ্ছে তোমার ভার্ব। তুমি ধরে নিতে পারো আমরা সারাদিন যা কিছু করি তার সব কিছুই ভার্ব। আমি তোমাদের সাথে এখন কথা বলছি বা তোমাদের ক্লাস নিচ্ছি, এখানে কথা বলছি বা ক্লাস নিচ্ছি যে শব্দটা সেটাই হচ্ছে ভার্ব। আর অ্যাডভার্ব হচ্ছে তোমার কাজের বিশ্লেষণটা কীরকমভাবে হবে, কাজটা কিভাবে হচ্ছে। যদি আমি বলি করিম ওয়ার্কস স্লোলি, SLOWLY, করিম ওয়ার্কস স্লোলি, করিম আস্তে আস্তে হাঁটে। এই যে করিম যে কাজটা করছে, করিম কী কাজ করছে? হাঁটছে। এখন এই হাঁটার কাজের যে মোশনটা, যে ভাবটা, সেই মোশনটা বা ভাবটা কীরকম, সেই ভাবটা যে শব্দ দ্বারা প্রকাশ করে সেই শব্দটার নাম হচ্ছে অ্যাডভার্ব। সুতরাং করিম হাঁটছে, কীভাবে হাঁটছে? স্লোলি, আস্তে আস্তে। তাহলে এই স্লোলি শব্দটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। সাধারণত অ্যাডভার্ব চেনার ক্ষেত্রে তুমি যা করতে পারো, অ্যাডভার্বটা সাধারণত বাক্যের শেষে বেশিরভাগ সময়ই থাকে। এরপরে আরেকটা মজার বিষয় হচ্ছে এই অ্যাডভার্বের শেষে সবসময় তোমার LY যুক্ত থাকে। অ্যাডভার্বের শেষে সাধারণত তোমার LY যুক্ত থাকে, যেমন স্টাডি, রেগুলারলি, ইউজুয়ালি, অকেশনালি ইত্যাদি ইত্যাদি শব্দ। এরপরে তুমি আসো প্রিপজিশন। প্রিপজিশনটা কি? প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ হচ্ছে অবস্থান। প্রিপজিশন মানে হচ্ছে পূর্বের অবস্থান। দুটি বাক্যের ভিতরে সে সুন্দর একটি অর্থ প্রকাশ করে, একটি সার্বজনীন অর্থ প্রকাশের জন্য প্রিপজিশনটি ব্যবহৃত হয়। প্রিপজিশনের কারণে বাক্যের অর্থেরও পরিবর্তন ঘটে। যেমন হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। গুড অ্যাট, যার অর্থ হয়ে গেল এখন তোমার দক্ষ। হি ইজ গুড অ্যাট ম্যাথ। এখানে কিন্তু অ্যাট মূলত একটা প্রিপজিশন। এছাড়া যদি আমি এরকম লিখি, জামাল ওয়েন্ট টু চিটাগাং। জামাল ওয়েন্ট টু চিটাগাং। এখন এখানে আমাদের একটা প্রিপজিশন আছে, এই প্রিপজিশনটা হচ্ছে টু। এখন এই প্রিপজিশনগুলো কোথায় বসবে এই ক্লাসটা আমরা পরবর্তী সময় আলোচনা করব। এরপরে তুমি আসো কনজাংশন। কনজাংশনের কাজটা কি? কনজাংশনের কাজ হচ্ছে সেতুবন্ধন সৃষ্টি করা। কনজাংশনের কাজটা হচ্ছে সেতুবন্ধন সৃষ্টি করা। দুটি বাক্যের মাঝে বসে অথবা দুটি ফ্রেজ বাক্যাংশের মাঝে বসে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করতে সহযোগিতা করে। আর ইন্টারজেকশন যেটা, সেটা হচ্ছে তোমার আবেগসূচক অব্যয় আমরা বলে থাকি। তাহলে আবেগসূচক অব্যয়ের ভিতরে যে বিষয়গুলো আছে এগুলো আবার অত্যন্ত সহজ এবং সেটার পরিমাণও খুব কম, খুব বেশি নয়। এই ক্ষেত্রে তুমি দেখো আমরা ইন্টারজেকশনের ক্ষেত্রটা যেভাবে ব্যবহার করতে পারি, ইন্টারজেকশনের কয়েকটা শব্দ আছে, তুমি মনে করতে পারো ও, এলাস, ফাই ইত্যাদি। এই শব্দগুলো ইন্টারজেকশন হিসেবে ব্যবহৃত হয়। তবে সাধারণত বাক্যে যখন ইন্টারজেকশনগুলো ব্যবহৃত হয় তখন ইন্টারজেকশনের পরে একটা এক্সক্লেমেশন চিহ্ন খুব সুন্দরভাবে এই চিহ্নটা দেওয়া থাকবে। এই চিহ্নটা যখনই দেওয়া থাকে তখনই তো আমরা বুঝতে পারি তার পূর্বের শব্দটাই হচ্ছে ইন্টারজেকশন। যেমন হুররে, we have won the match। এখানে যে বাক্যটা, এই বাক্যটা কিন্তু পরিষ্কার একটি অ্যাসার্টিভ বাক্য। আর এখানে হুররে শব্দটি আসার কারণে এই যে হুররে যে শব্দের কথাটা আছে এই শব্দটাই হচ্ছে আমাদের কি ইন্টারজেকশন। এই দেখো এর পরে এইখানে এই চিহ্নটা অবশ্যই থাকবে, তাহলে এটা হচ্ছে ইন্টারজেকশন। তাহলে তোমার মনে রাখতে হবে পার্টস অফ স্পিচ মোট 8টি পার্টস অফ স্পিচের ভিতরে এখানে যদি তুমি মনে করো কম গুরুত্ব বেশি গুরুত্ব, না, প্রত্যেকটা বিষয়ই তোমার কাছে খুব গুরুত্ব। কাজে এই পার্টস অফ স্পিচগুলো অবশ্যই নাম সহ এদের ব্যবহার তোমাকে অবশ্যই শিখতে হবে।
পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভালো থাকবে। সে পর্যন্ত খোদা হাফেজ।